আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি রাকিব আহমেদ। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। বুধবার পর্যন্ত সারা দেশে হিট অ্যালার্ট। পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপরে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। উষ্ণতা নিয়ন্ত্রণে উন্নত বিশ্বের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, তাপবৃদ্ধি 1.5 ডিগ্রির মধ্যে রাখার পরামর্শ। 5 দিনের সফরে বুধবার থাইল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একটি চুক্তি ও 3টি MOU সইয়ের আশা। খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা, রাষ্ট্রদ্রোহ সহ 11 মামলার শুনানি পিছিয়েছে 3 মাস। নতুন তারিখ 29 জুলাই। নিম্নমানের কাগজে ছাপানো 6 কোটি টাকার বইয়ের বিল দাখিল। পরিদর্শকের রিপোর্ট জালিয়াতির অভিযোগ। শিরোনামের পর এবার বিস্তারিত। তাপপ্রবাহের কারণে বুধবার পর্যন্ত আবারও সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পাবনা চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর রাজধানী সহ চাঁদপুর, রাজশাহী ও খুলনা জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের অধিকাংশ জায়গাতেই মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ এটি বয়ে চলেছে এবং এই ধারা আজকে কিছুটা কম থাকলেও আজকের পর থেকে অর্থাৎ আগামীকাল থেকে তাপপ্রবাহের এই ধারা অব্যাহত থাকতে পারে। আর আমরা এর মধ্যে এসব বিভাগসমূহে বিশেষ করে সারা দেশেই আমরা তাপপ্রবাহের যে অ্যালার্ট ইস্যু করেছি। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, জনস্বাস্থ্যের কি প্রভাব পড়ছে আর হিট অ্যালার্ট জারি রয়েছে, কি কি নির্দেশনা আছে এই গরম থেকে বাঁচতে? নির্দেশনা এসেছে, সেখানে বলা হচ্ছে যে কোনো ক্রমেই রোদে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজন থাকলে ছাতা মাথায় দিয়ে বাইরে বের হতে হবে এবং যতটা সম্ভব দ্রুত কাজ শেষ করে নিরাপদ আশ্রয়ে আসতে হবে। ঠান্ডা জায়গায় থাকতে হবে, ঘরে থাকতে হবে এবং যদি কাউকে কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয় তাহলে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। তাকে খেতে হবে ঘরের খাবার এবং টাটকা খাবার খেতে হবে, বাসি খাবার খাওয়া যাবে না। আর তরল জাতীয় খাবার বেশি খেতে হবে, পানি খেতে হবে, সেটাও হচ্ছে বাড়ির পানি। বাইরের যে শরবত ফুটপাতে বিক্রি হয় সেগুলো এড়িয়ে চলতে হবে। এই নির্দেশনার পাশাপাশি বলা হচ্ছে যে যদি কেউ কোনো কারণে অসুস্থ বোধ করেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনো ক্রমেই এই যে তীব্র রোদ, যে অতি তীব্র তাপপ্রবাহ চলছে, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আর এইসব ব্যাপারে স্বাস্থ্য বিভাগ যেমন সতর্ক করছে মানুষকে, একইভাবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন আমরা লক্ষ্য করছি যে জেলা এবং উপজেলা প্রশাসন থেকে মানুষকে সতর্ক করা হচ্ছে। বলা হচ্ছে যে আবহাওয়ার যে পূর্বাভাস গুলো দেওয়া হচ্ছে সেগুলো প্রচার করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর যে সতর্কতা জারি করছে সেগুলো প্রচার করা হচ্ছে। একইভাবে স্বাস্থ্য বিভাগ থেকে যে প্রচারণা চালানো হচ্ছে এসব ব্যাপারে মানুষকে সতর্ক করা হচ্ছে। তো আপনি জানেন যে চুয়াডাঙ্গাতে গত 2 দিন ধরে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। আজকে আমরা সেই অবস্থানে আছি। সকাল থেকে সূর্য প্রখর ভাবে তাপ দিয়ে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরেই সূর্যের তাপ কিন্তু সকাল 9টাতেই বেড়ে যাচ্ছে। আর একইভাবে এটা সারা দিন থাকছে। কখনো সূর্য আড়াল হয়েছে এমন নজির আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে এখানকার মানুষ খুব কষ্টে আছে। বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ, যাদেরকে প্রয়োজনের তাগিদে ঘরের বাইরে আসতে হয়, কাজ করতে হয়। যারা রিক্সা ভ্যান চালান তারা আসলে খুব দুশ্চিন্তায় আছেন, তার কারণ তারা খুব বেশি সময় বাইরে এসে কাজ করতে পারেন না, একটুতেই হাঁপিয়ে ওঠেন এবং তারা একটু
শীতল জায়গা, একটু ঠান্ডা জায়গা, একটু গাছের ছায়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এই অবস্থার কারণে তারা বলছেন, নিম্ন আয়ের মানুষরা বলছেন, যারা দিনমজুর শ্রেণীর মানুষ তারা বলছেন যে তাদের আয় উপার্জন কমে গেছে। একইভাবে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ বেড়েছে। শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডে রোগী আসছে। চিকিৎসকরা বলছেন এই সময়টা সাবধানে থাকতে হবে এবং স্বাস্থ্যগত দিকে নজর রাখতে হবে। আর রোগীর চাপ বেড়ে যাওয়া এই বহির্বিভাগে অনেকে আসছেন, পরামর্শ নিচ্ছেন এবং হাসপাতালে আসলে গরমজনিত রোগে অনেকেই ভর্তি হচ্ছেন। মানিক, আপনি সাথেই থাকবেন। এবার পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় অতি তীব্র তাপপ্রবাহ চলছে, এরই মধ্যে হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গেছে। জনস্বাস্থ্যে আসলে কি প্রভাব পড়ছে, কি চলছে পাবনার পরিবেশ পরিস্থিতি, আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? আসলে পাবনায় কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কিন্তু তীব্র তাপদাহ চলছে। গতকালকেও কিন্তু পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসে 42 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বোচ্চ, জেলার এবারের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। আর এই তীব্র গরমের কারণে কিন্তু সবচেয়ে কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, দিনমজুর রয়েছেন, তারা কিন্তু এই তীব্র তাপদাহে কিন্তু তারা কিন্তু কাহিল হয়ে পড়েছেন। এবং তীব্র গরমের মানুষের দৈনন্দিন যে কাজ করছে, বিশেষ করে কৃষক, রিক্সা চালক যারা রয়েছেন, ভ্যান চালক, ইটভাটা শ্রমিক যারা রয়েছেন, সেই দিনমজুররা কিন্তু অসহ্য গরমে কিন্তু তারা কাহিল হয়ে পড়ছে। এছাড়াও তীব্র গরমের কারণে কিন্তু পাবনা জেনারেল হাসপাতালে, যেখানে 250 শয্যা হাসপাতাল, সেখানে কিন্তু আজকে আমরা খবর নিয়েছি 650 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছেন। এবং চিকিৎসকরা এইসব রোগীকে কিন্তু চিকিৎসা দিতে ব্যাপকভাবে হিমশিম খাচ্ছেন। এছাড়াও যে 40 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু আজকে কিন্তু 140 জন শিশু কিন্তু গরমের কারণে ডায়রিয়া, জ্বর, ঠান্ডা জনিত বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং চিকিৎসক আগে এইসব রোগীদের কিন্তু চিকিৎসা দিতে ব্যাপক কিন্তু বেগ পেতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। পাশাপাশি আপনাকে বলে রাখছি যে এই সকাল বাড়ার সাথে সাথে কিন্তু তীব্র রোদের কারণে গরম কিন্তু বেড়ে যায়। সেই কারণেই কিন্তু মানুষ অনেকেই যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু কাজে বের হচ্ছেন না, তারপরেও পেটের তাগিদে তারা কিন্তু কাজে বের হচ্ছেন। এই ছিল আমার কাছে আসলে পাবনার গরমের সর্বশেষ অবস্থা। চুয়াডাঙ্গা ও পাবনা থেকে উষ্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর ওপর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে লোডশেডিং। জেলা শহরে সহনীয় হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বৈশাখের মাঝামাঝিতেও নেই বৃষ্টির দেখা। প্রখর রোদের দাপটে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তার উপর লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। গত 2 সপ্তাহ ধরে লক্ষ্মীপুরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। গরমে অস্বস্তির পাশাপাশি বিঘ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কলকারখানার উৎপাদন। কিছুক্ষণ পর পর 1 ঘন্টা দেয়, তো 2-3 ঘন্টা থাকে না। এটার কারণে হয় কি ফসলের ক্ষেত্রে ঠিকমতো পানি সরবরাহ দেওয়াটাই মুশকিল হয়ে যায়। বেশিরভাগই ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। গরমে চাহিদা বাড়লেও বাড়েনি বিদ্যুতের সরবরাহ। এতে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। 110 মেগাওয়াট বর্তমানে আমরা পাচ্ছি। ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম 20 রোজার পরে কখনো 70 থেকে 80 মেগাওয়াট। বর্তমানে আমরা 190-100 এরকম পাচ্ছি। ফেনীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ। দিনে গড়ে 12 ঘন্টাই বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে তাদের। রাত্রে এবং দিনে কোনো টাইমে আমাদের বিদ্যুৎ পাচ্ছি না। আমরা কোন পরিস্থিতিতে ফেলছে যে বিদ্যুৎ ছাড়া ঘুমানোর তো কোনো ওয়েই নেই। লোডশেডিং এর পরিমাণটা আরো কমানো যায়, এই বিষয়ে একটু ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। জেলার 6 উপজেলায় বিদ্যুতের চাহিদা 70 থেকে 72 মেগাওয়াট। সরবরাহ পাওয়া যাচ্ছে অর্ধেকের কম। এদিকে জামালপুরে পিডিবির লোডশেডিং সহনীয় থাকলেও পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয়। দুর্গম চরাঞ্চলে দিনের 16 থেকে 18 ঘন্টাই থাকে না বিদ্যুৎ। গ্রিড থেকেই 132 কেবি লেভেলে বিদ্যুৎ নেই, তারপর 33 কেবি লেভেলে আমরা গ্রাহকের প্রান্তে পৌঁছাই আমাদের উপকেন্দ্রের মাধ্যমে। তো এই কারণে গ্রিডে যদি উৎপাদন কম থাকে তাহলে আমাদের করার কিছু থাকে না। জামালপুরের 7 উপজেলা সহ কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার চরাঞ্চলে পল্লী বিদ্যুতের গ্রাহক 7,15,000। এসব এলাকায় 170 মেগাওয়াটের বিপরীতে মিলছে 80 থেকে 100 মেগাওয়াট।
তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারের জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে জলবায়ু সম্মেলন ন্যাপ এক্সপো 2024-এর উদ্বোধনে এই আহ্বান জানান তিনি। যুদ্ধের পেছনে টাকা খরচ না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তা ব্যয় করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দেশের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ে দেশে প্রথমবারের মতো বসেছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন বা ন্যাপ এক্সপো। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোতে জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের সফলতাও তুলে ধরা হবে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ বা UNFCCC আয়োজিত নবম এই সম্মেলন সোমবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নিচ্ছেন 104টি দেশের জলবায়ু বিশেষজ্ঞ, NGO এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী জানান, দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয়ায় গত বছর ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহানি হয়নি। আগামী 27 বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামী 27 বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশ্বকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেন সম্মেলনে। সকলকে সঙ্গে নিয়ে আরো নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে 6টি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। কার্বন নিঃসরণে মাত্র 0.48% অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। সে কথা সবাইকে আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেল 4টার দিকে বিশেষ বিমানে করে তার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর। আগামীকাল সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন। সফরে 2 দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 5 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার থাইল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকালে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এই সফরটি গুরুত্বপূর্ণ কারণ থাইল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চালু করতে আলোচনা করা হবে। তাছাড়া মিয়ানমারের চলমান সংঘাত বন্ধ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবে ঢাকা। সংবাদ সম্মেলনে মিয়ানমার থেকে পালিয়ে আসা 285 বিজিপি সদস্যদের ফেরত পাঠাতে 25শে এপ্রিল তাদের দেশে পাঠানো হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি বৃদ্ধির জন্য মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষত বিনিয়োগ,
পর্যটন, জ্বালানি, স্থল এবং সমুদ্র সংযোগ, উন্নয়ন প্রভৃতি খাতে সহযোগিতা বর্ধিতকরণের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং আলাপ আলোচনার আরও সুযোগ তৈরি হবে। শুধু মন্ত্রী এমপিদের স্বজনই নয়, উপজেলা নির্বাচনে লড়তে তাদের যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। কথা জানান দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষার পর দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা ঘোষণা করা হবে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলটির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করার কৌশল এটি। আওয়ামী লীগের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু খুশি হয়েছে। নির্বাচন সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী ও সংসদ সদস্যদের বারবার সতর্ক করা হয়েছে। পাশাপাশি দলীয় মন্ত্রী এমপিদের নিকটাত্মীয়কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি? উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্য করে কারা ভোট করতে যাচ্ছে বা তাদের কারা মদত দিচ্ছে তাদের তালিকা তৈরি হচ্ছে কেন্দ্রীয়ভাবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই কাজটি করছে আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে যে জায়গায় নিকট এমপিদের নিকট আত্মীয় যারা, বিশেষ করে ছেলে, ভাই, শালা, হ্যাঁ, এই ধরনের রিলেশন যারা, তাদের যাতে ইয়ের থেকে প্রার্থীপদ থেকে সরে যায়। তালিকা প্রণয়ন করা হচ্ছে, তো আমরা প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তালিকা প্রকাশ হবে। দলের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত মেনে নিতে হবে। নেতারা বলছেন, দলের সভাপতি সহ কেন্দ্রীয় কমিটি চায় যারা ইতোমধ্যে মন্ত্রী ও এমপি হয়েছেন তাদের পরিবার ও স্বজনদের বাইরের নেতারা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাক। এ পথে বাধা হলে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রীয় নেতাদের। এই নির্দেশনাটা দিয়ে দিয়েছে যে মাননীয় নেত্রী নির্দেশ, এবং এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আমরা তালিকা করেছি, সেই তালিকা আমরা নিজেরা করে রাখছি, যখন চাইবে তখন আমরা তালিকা দিয়ে দেব। যারা দলের সিদ্ধান্ত মানবে না, এই সিদ্ধান্ত না মানার পিছনে কি কারণ, কেন তারা মানছে না, এবং এদেরকে কারা মদত দিচ্ছে, সে বিষয়গুলিও তো আলোচনায় আসবে, বিশ্লেষণ করা হবে। নেতারা বলছেন, আওয়ামী লীগ চায় প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতারা জনসভার সুযোগ পাক, বিকশিত হোক নতুন নেতৃত্ব। শক্তিশালী করার জন্য কাজ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহ সহ 11 মামলার শুনানি 3 মাস পিছিয়ে আগামী 29 জুলাই দিন ধার্য করেছে আদালত। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের 2 নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসামস জগলুল হোসেন সোমবার এই আদেশ দিয়ে শুনানি মুলতবি করেন। আদালতে মামলাগুলোর শুনানির কথা থাকলেও আইনজীবী জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। এ কারণে শুনানি পেছানোর আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। সময় আবেদন মঞ্জুর করে আদালত 29 জুলাই শুনানির নতুন দিন ধার্য করেন, জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। রাজধানী দারুসালাম ও যাত্রাবাড়ি থানায় করা নাশকতার মোট 10টি এবং রাষ্ট্রদ্রোহের একটি মামলার বিচার চলছে এই আদালতে। নাশকতা মামলার আসামি শিশু নুরির মা হাফসা আক্তারের জামিন স্থগিতই থাকছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন। ককটেল বিস্ফোরণের ঘটনায় হাফসা আক্তারের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। তবে পরিবারের দাবি, যুবদল নেতা আব্দুল হামিদকে বাসায় না পেয়ে তার স্ত্রী হাফসাকে তুলে নিয়ে মামলার আসামি করে পুলিশ। এরপর থেকে মায়ের মুক্তির দাবিতে মানববন্ধন করে আলোচনায় আসে শিশু নুরি। সোমবার শুনানির সময় আদালত নুরির বাবা আব্দুল হামিদ কোথায় জানতে চাইলে আইনজীবী জানান, তিনি এখনো পলাতক। নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার দায়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি 20,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। নাটোরের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, 2019 সালের 4 আগস্ট ওই কলেজ শিক্ষার্থীর এক আত্মীয় মারা গেলে তার বাবা মা তাকে বাড়িতে রেখে সেখানে যান। এ সময় প্রতিবেশী যুবক শাহাদাত হোসেন তাকে একা পেয়ে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী পাশের গ্রাম থেকে শাহাদাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের মা মামলা করলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেয়।
সিজারিয়ান করে সন্তান জন্মের একদিন পর জরায়ুতে রক্তক্ষরণ, আবারও অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু। স্বজনদের অভিযোগ, অপচিকিৎসার শিকার হয়েছেন 3 সন্তানের মা স্মৃতি। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর গোলাপবাগের মনোয়ারা জেনারেল হাসপাতালে ঘটেছে এই ঘটনা। শুক্রবার রাজধানীর গোলাপবাগের মনোয়ারা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন নারায়ণগঞ্জের বাসিন্দা মিসেস স্মৃতি। সিজারিয়ান করাতে হবে বলে ডাক্তার মনোয়ারা সুলতানার অধীনে ভর্তি করানো হয় তাকে। শনিবার রাত 10টার দিকে সিজারিয়ান অপারেশনে ছেলে সন্তানের জন্ম দেন স্মৃতি, কিন্তু বিপত্তি ঘটে রোববার বিকেলে। জরায়ুতে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে আবারও অপারেশন থিয়েটারে নেন চিকিৎসকরা। সেখান থেকে আর ফেরেনি স্মৃতি। স্বজনদের অভিযোগ, হাসপাতালে সঠিক তত্ত্বাবধান হলে রোগীর মৃত্যু হতো না, ভুল চিকিৎসার কারণেই এ মৃত্যু। এটা সেলাই করে দিলে রক্তটা বন্ধ হয়ে যাবে, আর যদি বন্ধ না হয় তাহলে জরায়ু কাইটা ফালাই দিতে হইব। এটাতে কোনো সমস্যা নেই, কারণ আমি তো নিরুপায় ভাই। আজকে 5টা বাজে নিয়ে আরেক অপারেশন নিয়ে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখা পরে কইতাছে আপনি যে রোগী মারা গেছে, তারপরে আর হসপিটালের কোনো লোক খুঁজে পাইতাছি না। যে ডাক্তার তিনি মনোয়ারা, উনি বৃদ্ধ হয়ে গেছেন, উনি তার মেয়ে এবং তার যে নার্স আছে, নার্সদের বলে দেয় যে এভাবে আপনারা করেন। উনি একপাশে বসে থাকেন, সেলাই হচ্ছে কি হচ্ছে না, ভুল হচ্ছে কিনা সে এগুলো আগে দেখে না। স্মৃতির মৃত্যুর পর পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয় হাসপাতাল কর্মীদের। এক পর্যায়ে সেখানে আসে যাত্রাবাড়ি থানার পুলিশ। পরিবার চাইলে মামলা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। ওটিতে নেওয়ার পরে ওনাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে নাকি ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এতে ওনার মৃত্যু হয়। এই সংক্রান্ত শুনে যখন মারা যায় ওনার আত্মীয় স্বজন উত্তেজিত হয়, হাসপাতালে একটু শোরগোল হয়। এই সংবাদ পেয়ে আমরা আসি, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এবং লাশ নিয়ে ওনারা চলে গেছেন। পরবর্তীতে ওনারা যদি কোনো আইনগত ব্যবস্থা নিতে চান ওনারা, আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের জন্য স্মৃতির মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাইয়ের হামরিয়া বন্দরের বহির্নোঙর থেকে আজ জেটিতে ভিড়বে এমভি আবদুল্লাহ। বাংলাদেশ সময় দুপুর 2টা নাগাদ জাহাজটি জেটিতে ভিড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরপর শুরু হবে জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম। এর আগে সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার 7 দিন পর জাহাজটি রোববার বিকেলে 4টায় দুবাই পৌঁছায়। জাহাজ মালিক কর্তৃপক্ষ এসআর শিপিং এর তথ্য মতে জাহাজটিতে 55,000 টন কয়লা রয়েছে। কয়লা খালাসের পর আমদানির পণ্য তোলার জন্য অন্তত 15 দিন সময় লাগবে। এরপর বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করলে অন্তত 10 দিন পর চট্টগ্রাম বন্দরে পৌঁছবে এমভি আবদুল্লাহ। অর্থাৎ দেশে ফিরতে সব মিলিয়ে প্রায় 1 মাস সময় লাগবে। তবে দুবাই থেকে 2 জন নাবিক বিমানে দেশে ফিরবেন, বাকি 21 জন ফিরবেন এমভি আবদুল্লাতেই। দেশে প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রেল স্টেশনে বসানো হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন। এতে সহজেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ফলে কাউন্টার বা অনলাইনে টিকিট কাটার বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। আগামী সপ্তাহ থেকেই আন্তনগর ও স্বল্প দূরত্বের যাত্রীরা ভেন্ডিং মেশিন থেকে কাটতে পারবেন টিকিট। বিশেষজ্ঞরা বলছেন, এমন যুগান্তকারী পদক্ষেপে কমবে যাত্রী হয়রানি। এখন ট্রেনের টিকিট কাটা যায় কাউন্টারে এবং অনলাইনে। এর মধ্যে অনলাইনে কাটার পর মূল টিকিট সংগ্রহ করতে হয় কাউন্টার থেকে। এতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এ ভোগান্তি কমাতে এবার রেল স্টেশনে চালু হচ্ছে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে কমলাপুর রেল স্টেশনে 4টি, বিমানবন্দর স্টেশনে 2টি এবং চট্টগ্রামে 2টি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে বসছে 15টি স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। আমাদের যে বর্তমানে যে টিকিট কম্পিউটারের মাধ্যমে যে টিকিট বিক্রয় ব্যবস্থাপনা, সেই বিক্রয় ব্যবস্থাপনা আমাদের যে চুক্তি, এটা চুক্তিরই অংশ। এর জন্য কোনো অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হচ্ছে না। এই চুক্তিতে বলা আছে যে সারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আমাদের টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে। 15টা ভেন্ডিং মেশিন আমরা বসাবো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে। এই মেশিনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই নির্দিষ্ট গন্তব্যের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। মেশিনে কোনো সমস্যা হলেই পাশেই থাকছে 10টি সার্ভিস বুথ। আপাতত মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড দিয়ে টিকিটের দাম পরিশোধ করা যাবে। কোন শ্রেণীর ক্লাসে কোন শ্রেণীতে টিকিট কাটবে, সেই টিকিট কাটার পরে তার মোবাইল নাম্বার দিবে, মোবাইলের একটা ওটিপি যাবে, ভেরিফাই হবে। সেই ওটিপি নাম্বারটা এখানে প্রেস করবে, দেন টাকা জমা দিবে, তারপরে তার টিকিটটা চলে আসবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এতে রেলের সেবার মান উন্নত হবে। তবে রেলের টিকিট সংগ্রহ ছাড়া অন্যান্য খাতে সেবার মান বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। এই ধরনের অত্যাধুনিক মেশিন স্টেশনে বসবে, এই মেশিনগুলির পরিচর্যা করা এবং টেকসই করা
তার জন্য কিন্তু আমার একটা ডেডিকেটেড আইসিটি ডিভিশন দরকার, নতুবা এই মেশিনগুলি বসানো হবে, একটা সময় গিয়ে দেখা যাবে পরিচর্যার অভাবে মেশিনগুলি আসলে অনেকটাই বিকল বা অকার্যকর হয়ে যাচ্ছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ সব স্টেশনে বসানো হচ্ছে 7টি জায়ান্ট স্ক্রিন, যাতে ট্রেনের সময়সূচির পাশাপাশি কত আসন খালি আছে তা জানতে পারবেন যাত্রীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিদর্শক প্রতিষ্ঠানের রিপোর্ট জাল করে 6 কোটি টাকার বই ছাপানোর বিল দাখিলের অভিযোগ এসেছে এনসিটিবিতে। অভিযোগ উঠেছে এনসিটিবির বিতরণ শাখার বেশ কয়েকজন কর্মকর্তা এর সঙ্গে জড়িত। তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর শাস্তির কথা জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান। এবছর 34 কোটির মতো নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয় সরকার। এর বেশিরভাগই নিম্নমানের কাগজে ছাপানোর অভিযোগ উঠেছে। বিল দেওয়ার আগে কাগজের মানের রিপোর্ট দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবির নিয়োগকৃত 3টি পরিদর্শক প্রতিষ্ঠান। তবে এবার ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস নামের একটি পরিদর্শন প্রতিষ্ঠানের প্রতিবেদন জাল করে মাধ্যমিকের বইয়ের 6 কোটি টাকার বিল দাখিলের অভিযোগ উঠেছে। আমার সিল, প্যাড এবং স্বাক্ষর জালিয়াতি বা নকল করে এগুলো এনসিটিবিতে গত বেশ কিছুদিন যাবৎ পিএলআই রিপোর্ট জমা দিচ্ছে। অভিযোগ আছে এসব পরিদর্শন প্রতিষ্ঠান এনসিটিবির কিছু অসাধু কর্মকর্তা যোগ সাজসে নিম্নমানের কাগজে ছাপ দেয়। ফলে পর্যাপ্ত সরকারি টাকা খরচেও মানসম্মত বই পাচ্ছে না শিক্ষার্থীরা। বছরের মাঝামাঝিতে এসেই বই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে বলে জানায় মুদ্রণ প্রতিষ্ঠানগুলো। স্কুল পর্যায়ে যান, অনেক নিম্নমানের বই পাবেন। এই বইগুলো যদি বোর্ড সঠিকভাবে তদারকি করে এবং যারা এই মান নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে কোনোভাবেই কোনো প্রেস বা কোনো প্রতিষ্ঠান নিম্নমানের পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারে না। এনসিটিবির চেয়ারম্যান জানান, নিম্নমানের বইয়ের বিল আটকে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্তে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চেষ্টা বিভিন্নভাবে বিভিন্ন রকম কেউ করতে পারে। আমি এই অভিযোগটা পাওয়ার পরে আমার কাছে যে 9টা পিএলআই রিপোর্ট জমা হয়েছে, আমি সাথে সাথেই সেটা আমার কাস্টডিতে নিয়ে আসছি এবং আমি ওটা আমার জিম্মায় রেখেছি। বিভিন্ন প্যারামিটার বিভিন্ন বিশ্লেষণ করেই আমরা কালো তালিকাগুলো করে থাকি। এবছর 1100 কোটি টাকার বই ছাপানো হয়েছে, এর মধ্যে 200 কোটি টাকার বিল এখনো বাকি। এরকম ঘটনা আরও ঘটেছে কিনা তা তদন্ত করে দেখবে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। মিরপুর চিড়িয়াখানার 2 একর জমি বেদখল, 400 ঘর তুলে কোটি টাকা ভাড়া তুলছে আওয়ামী লীগ কর্মী বাবুল। পাঁচ বছর মেয়াদের 9 কোটি টাকার পানি শোধনাগার 3 মাসেই অকেজো, দূষিত পানির ভোগান্তিতে নড়াইলবাসী। এখনো বন্ধ দ্বিতীয় সাবমেরিন কেবল সিমি উই-5 দিয়ে ইন্টারনেট সেবা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 7 থেকে 10 দিন সময় লাগবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কথা জানান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ। তিনি বলেন, গ্রাহকদের ইন্টারনেট পেতে ভোগান্তি কমাতে প্রথম সাবমেরিন কেবল সিমি উই-4কে আরও উন্নত করার চেষ্টা চলছে। এই কেবলের মাধ্যমে আগামী 2 দিনের মধ্যে সর্বোচ্চ 800 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। সিমি উই-5 দ্রুত সংস্কারে সিঙ্গাপুরের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। গত শুক্রবার সিঙ্গাপুরের ফাইবার কেবল কাটা পড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল সিমি উই-5 এর মাধ্যমে ইন্টারনেট সরবরাহ বন্ধ হয়ে যায়। মানে উইন্ডোটা পাচ্ছি না, আমরা শিডিউলটা পাচ্ছি না, এক্সাক্ট ডেট আমি বলতে পারবো না। তো লাগে 7 দিন 10 দিন প্রতিবারই লাগে। আর আমরা ওই 4 যেহেতু রিসেন্টলি আমরা ক্যাপাসিটি বাড়িয়েছি ডিসেম্বরে, তো 4 থেকে কিছু সার্কিট শিফট করে দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। ভোরে উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি যাত্রীবাহী বাস টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান একজন।
এদিকে গোপালগঞ্জ সদরের সোনাসুরে বাসকে সাইড দিতে গিয়ে নসিমন উল্টে চালক নিহত হয়েছেন। সকালের এই দুর্ঘটনায় আহত দুজন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে 15 জন নিহতের ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে চোখে ঘুম নিয়ে বাস চালানো, অতিরিক্ত গতি ও মহাসড়কে অটোরিকশার উপস্থিতিকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে কমিটি। সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দুপুরে বাস চালক খোকন মিয়াকে চাঁদপুর থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে 2 দিন টানা বাস চালানোর কারণে অতিরিক্ত ক্লান্ত থাকার কথা জানান অভিযুক্ত চালক। এদিকে রাতে তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে দীর্ঘক্ষণ গাড়ি চালানোকে দায়ী করা হয়েছে। এছাড়া মহাসড়কের লেন না মানা, অটোরিকশার দৌরাত্ম্য ও অতিরিক্ত গতিকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 16 এপ্রিল ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুরের দিকনগরে এ দুর্ঘটনা ঘটে। জীবননগর থেকে বাসের ট্রিপ নিয়ে সে গাবতলী পৌঁছায়। রাত 3টার দিকে সে গাবতলী পৌঁছায়। 1 ঘন্টা সে খাওয়া দাওয়া করে রাত 3টা থেকে 4টা পর্যন্ত। 4টা থেকে সে আবার বাসের ট্রিপ নিয়ে এই দিকনগরের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে এই ঘটনা ঘটে। গাড়ি চালাতে গেলে একটা সুস্থ মস্তিষ্কে একটা লোক কাজ করতে গেলে রেস্ট বা ঘুমের একটা প্রয়োজন আছে, কিন্তু সে কিন্তু রেস্টের সময়টা পায়নি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সকালে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে সীমান্ত এলাকার শূন্য রেখায় বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হন মোহাম্মদ হাসান। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত মোহাম্মদ হাসান পেশায় পোশাক শ্রমিক ছিলেন বলে জানান বাইক ইউপি চেয়ারম্যান বিল্লাল মিয়া। ঘটনা তদন্তে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। শিক্ষাবৃত্তি দেওয়ার নামে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সারা দেশে অন্তত 2000 এজেন্ট নিয়োগ দিয়ে প্রতারণা করত এই চক্র। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 5-এর অধিনায়ক মুনিম ফেরদৌস। সরকারি ওয়েবসাইট ও ডিসি অফিসের নোটিশ বোর্ড থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করে বিভিন্ন জনকে ফোন করত চক্রের সদস্যরা। শিক্ষাবৃত্তির টাকা দেওয়া সহ বিভিন্ন প্রলোভনের প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নিত তারা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুরে অভিযান চালিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রতারণার কাজে ব্যবহৃত 1800-র বেশি সিম জব্দ করা হয়েছে। চক্রের মূল হোতার ব্যাংক হিসেবে একদিনে সর্বোচ্চ 8 লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে র্যাব। ওয়েলকাম এবং হ্যালো গ্রুপ তারা মূলত বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো সরকারি স্থাপনা, সেখানে যে সকল নোটিশ দেওয়া থাকে সেখান থেকে তারা এই তথ্যগুলি সংগ্রহ করে। জাকির হোসেন আছে, তার 2 ছেলে মানিক এবং হীরা, এরা হচ্ছে মূলত এই ফোনগুলি দেয়। এই ফোনগুলি দেওয়ার পরে তাদের কাছে টাকা আসার পরে দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্ট নিয়োগ করেছে এবং এই এজেন্ট মানে তাদের এই দলে যাদেরকে এজেন্ট নিয়োগ দেওয়া হবে তাকে প্রথমে 50,000 টাকা তাদেরকে দিতে হবে। ডেঙ্গুর প্রতিরোধে 27 এপ্রিলের পর আরও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র। বলেন, লার্ভা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে মামলার এবং জেল জরিমানা করা হবে। সকালে রাজধানী মিরপুরে ডেঙ্গু জনসচেতনতা প্রচার অভিযানের উদ্বোধনকালে এ কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। বলেন, ডেঙ্গুর প্রতিরোধে বর্ষা মৌসুমকে সামনে রেখে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের প্রজনন রোধে ডাবের খোসা এবং চিপসের প্যাকেট কিনতে 25 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে উত্তর সিটি। পাশাপাশি সবাইকে নিজ দায়িত্বে সচেতন হবারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করেন মেয়র। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে, এটি আমি ডিক্লেয়ার করলাম। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে। মিরপুর চিড়িয়াখানার 2 একর জমি বাবুল তালুকদারের দখলে, যিনি আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত। ওই জমিতে 400 বস্তি ঘর তুলে ভাড়া তুলছেন কয়েক কোটি টাকা। আর সরকারি 2 বিঘা জমিতে রিক্সা গ্যারেজ করেছেন বাবুলের দুলাভাই জনাব আলী। এসব এলাকায় মাদক ব্যবসা করেন বাবুলের ভাই সাইফুল ও জনাব আলীর ছেলে নাদিম। 30 বছর ধরে এসব নৈরাজ্য চালিয়ে আসছে পরিবারটি। মিরপুরের শাহালি এলাকার লালমাঠ বস্তি। এই বস্তিতে গড়ে তোলা হয়েছে অন্তত 400টি ঘর। মাসে ভাড়া ওঠে 8 লাখ টাকা।
বছরে প্রায় 1 কোটি। অভিযোগ, এর নিয়ন্ত্রণ বাবুল তালুকদারের হাতে। ভাড়াও তোলেন তিনি। 4,000 টাকা ভাড়া দিছি, 50,000 টাকা সিকিউরিটি দিছি। ভাড়া কাকে দেন? তালুকদারে। অথচ এই জমির মালিক মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শত চেষ্টায়ও এর দখল নিতে পারেনি তারা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এই জমি উদ্ধারের জন্য বারবার চেষ্টা করেছেন। আমরা এই জমি অবশ্যই ডিক্লেয়ার পাবো এবং আমরা জমি উদ্ধার করব। এই বস্তিতে নিয়মিত চলে মাদক বেচাকেনা। অভিযোগ আছে, এর নিয়ন্ত্রণ বাবুলের ছোট ভাই সাইফুল তালুকদারের হাতে। 2টি মাদক সহ 3টি মামলার আসামি তিনি। মাদকের কোনো কারবার নেই, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, সিএসএ আরএসএ আমরা মালিক। অন্যদিকে শাহালী থানার সামনেই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসনের জায়গায় গড়ে তোলা হয়েছে তোরাবালি চত্বর। সেখানে রয়েছে 2 তলা একটি ভবন। এর নিয়ন্ত্রণে আছেন সে বাবুলেরই দুলাভাই জনাব আলী। ভবনটির পেছনে 2 বিঘা সরকারি জমিতে এখন রিকশার গ্যারেজ। অভিযোগ রয়েছে, এখানে চলা মাদক ব্যবসার প্রধান জনাব আলীর ছেলে জাহিদুল ইসলাম নাদিম। গাঁজা খাইতে খাই, অন্য কিছু এখানে নাদিম নাবালি আর এই গ্যারেজের ম্যানেজারের চাকরিতে। এই বিষয়ে ক্যামেরায় মুখ না খুললেও মুঠোফোনে জনাব আলীর দাবি, এটি তার পৈতৃক সম্পত্তি। না না, আমার ছেলে কোনো মাদকের সাথে জড়িত নয়। চত্বরটা সহিত আবার নিজস্ব জায়গা, জায়গায় আইন মোতাবেক লেখালেখি করে ভেঙে দেন। অভিযোগ রয়েছে, স্বেচ্ছাসেবক লীগ কর্মী পরিচয়ে সিটি কর্পোরেশনের রিকশা থেকেও চাঁদা তোলেন জনাব আলীর ছেলে নাদিম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 বছরের মধ্যে 5 মাসও চলেনি 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত নড়াইলের একমাত্র পানি শোধনাগার। উদ্বোধনের 3 মাস পরই শোধনাগারটি অকেজো হয়ে পড়ে। বাধ্য হয়ে বছরের পর বছর দূষিত পানি ব্যবহার করছেন পৌরবাসী। আর দায় এড়াতে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃপক্ষ দুষছে একে অপরকে। নড়াইল পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট মেটাতে হাতিরবাগান এলাকায় 2014 সালে পানি শোধনাগার নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে 6 বছর ধরে চলে এই নির্মাণ কাজ। 2019 সালে কাজ শেষে পরিচালনার জন্য নড়াইল পৌরসভার কাছে শোধনাগারটি হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উদ্বোধনের 3 মাস পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি বন্ধ হয়ে যায়। 2021 সালে এটি আবারও চালুর উদ্যোগ নেয় পৌরসভা। তবে চালুর পরপরই ত্রুটি দেখা দেয় আবারও বন্ধ হয়ে যায় শোধনাগারটি। এরপর থেকে পরিশোধন ছাড়াই পানি সরবরাহ করছে পৌর কর্তৃপক্ষ। এতে বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছেন পৌরবাসী। 3 মাস চালু হওয়ার পরে এটা আবার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার অদ্যবধি বন্ধ আছে। বাইরে থেকে পানি কিনে আমরা খাচ্ছি, সুপেয় পানি খাচ্ছি। আমরা চাই যে এই প্রজেক্টটা আবার চালু হোক। মাদ্রাসায় প্রায় 150 বাচ্চা আছে, এদের পানি কিনে খাওয়াতে গেলে আসলে আমাদের খুব সমস্যা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেরামত করতে পারছে না, এমন অভিযোগ পৌরসভার। আর পৌর কর্তৃপক্ষ ঠিকমতো রক্ষণাবেক্ষণ করেনি বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যন্ত্রপাতি অকেজ হয়ে যায়, আর সেটা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। অত্যন্ত নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করা, যে কারণে ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা নির্মাণ করে তাদেরকে হ্যান্ডওভার করেছি এবং তারা এটা বুঝে নিয়েছে আমাদের কাছ থেকে, এবং এরপর থেকে কিন্তু ফুল দায়িত্ব তাদেরই। টেকনিক্যাল জ্ঞানের অভাব হোক বা হয়তো তাদের কোনো দক্ষ কর্মী নাই, যে কোনো কারণে হোক তারা আসলে সেটা পারছে না। 2 প্রতিষ্ঠান অভিযোগ পাল্টা অভিযোগ করলেও পানি শোধনাগার চালুর কোনো উদ্যোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে লড়বে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। এবারে আসরে সবচেয়ে ধারাবাহিক দল রাজস্থান। 7 ম্যাচের 6টিতে জিতে টেবিলের চূড়ায় তারা। মুম্বাইকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করতে চায় সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে হারের হ্যাটট্রিক দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মুম্বাই, তবে সবশেষ 4 ম্যাচের 3টিতে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ধারাবাহিকতা রাখতে মরিয়া হার্দিকের দল। 7 ম্যাচে 3 জয়ে 7 নম্বরে 5 বারের চ্যাম্পিয়নরা। ক্রমাগত শিকার ও বনাঞ্চল উজাড় হওয়ায় বিলুপ্তির পথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, হাতি, হরিণ, বনমোরগ, বানর, মথুরা সহ পাহাড়ে কয়েকটি বন্যপ্রাণী পড়েছে অস্তিত্বের সংকটে। আবাসস্থল রক্ষার পাশাপাশি বন্যপ্রাণীর শিকার বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের। সম্প্রতি খাগড়াছড়ির গহীন পাহাড়ে দেখা মিলেছে এই হাতির পালের। শিকারীদের দৌরাত্ম্য ও বন উজাড়ের কারণে এখন সচরাচর দেখা যায় না এমন দৃশ্য। স্থানীয়রা বলছেন, শিকারীদের কারণে সবচেয়ে বেশি বিপন্নতার মুখে হরিণ, ভালুক, বন্য শূকর সহ বেশ কয়েকটি প্রজাতির পাখি।
বন উজাড়ের কারণে বিপদ বেড়েছে আবাসস্থল হারানো প্রাণীদের। এই অঞ্চলের মানুষজন শিকার করে বন্যপ্রাণী হত্যা করছে এবং তার পাশাপাশি বন উজাড় হওয়ার আরেকটা কারণ। প্রাণীদের আবাসস্থল বিলুপ্ত হয়েছে। এছাড়াও কিছু প্রাণী আছে যাদেরকে মানুষ পোষে, তাদেরকে পাচার করে। গত 4 বছরে বিপন্নপ্রায় লজ্জাবতী বানর, গয়াল, বনবিড়াল, মায়া হরিণ, তক্ষক, হিলময়না সহ 31 প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে জেলা বন বিভাগ। বন্যপ্রাণী শিকার বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের। আইনটাকে আরো শক্ত করা দরকার এবং তার প্রয়োগ প্রচণ্ড জরুরি। এখানে আমি বলবো যে আমাদের প্রশাসন, বিশেষ করে বন বিভাগকে এবং ওয়াইল্ড লাইফ যে ক্রাইম ইউনিট বা যে ওয়াইল্ড লাইফ বন বিভাগের যে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট, তাদের অনেক বড় দায়িত্ব আছে। এদিকে বন বিভাগ বলছে প্রাণী শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখানকার স্থানীয় যারা জনসাধারণ, তাদেরকে কনভিন্স করার জন্য এদেরও বেঁচে থাকার অধিকার আছে, এদেরকে আমরা বাঁচতে দিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এসব বন্যপ্রাণী দেখতে পায়। আইন অনুযায়ী বন্যপ্রাণী শিকার করলে 50,000 টাকা জরিমানা ও 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।